আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর নতুন কারিকুলাম অধ্যায় ৩ লগারিদমের ধারণা ও প্রয়োগ। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে এই অধ্যায়ে আমরা যেটা আলোচনা করতে চাই, লগারিদমের ধারণা ও প্রয়োগ। আজকে আমরা পর্ব ১ নিয়ে আলোচনা করব। বাট লগারিদমের ধারণা পাওয়ার আগে আমাদের সূচক সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। আসলে সূচক থেকেই লগারিদমের মূল উৎপত্তি। এ কারণে প্রথমে আমরা আজকের টপিক, আলোচ্য বিষয় আমরা লিখেছি সূচক। আমরা প্রথমে আগে সূচক নিয়ে আলোচনা করব, তারপরে লগারিদম নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি প্রথমে কি বলেছে, সূচক আসলে কি। সূচক হচ্ছে কোনো একটি রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই রাশির সূচক বলা হয়। আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। কোনো রাশিতে বলছে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। একই রাশি গুণ আকারে থাকে মানে, যেমন আমরা যদি এমনটি লিখি যে 2 কিউব, এইখানে 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে এখানে 2 কয়বার গুণ আকারে আছে? 3 বার গুণ আকারে আছে। এই 3 কিন্তু এখানে পাওয়ার আকারে লেখা হয়েছে। মূলত এই 3 হচ্ছে এই 2 এর সূচক। আমরা এক্সাম্পল দেখি, এখানে লেখা আছে a ইন্টু a ইন্টু a, কয়বার গুণ আকারে আছে? 3 বার। এ কারণে এখানে a কিউব লেখা হয়েছে। তার মানে এই 3 হচ্ছে মূলত সূচক। কার সূচক? a এর সূচক। আচ্ছা, এখানে 3 কে বলা হয় a এর সূচক। সূচকের অনেকগুলা নাম আছে, সূচক, ঘাত, পাওয়ার, শক্তি ইত্যাদি। আর নিচে যেটা আমরা লিখছি যে a কিউব, এই যে নিচে যেইটার উপর আমরা কিউব লিখছি এইটাকে কি বলা হয়? এইটা হলো মূলত সূচক। এখানে 3 হচ্ছে আমাদের সূচক। আর এই a কে বলা হয় ভিত্তি। a কে বলা হয় ভিত্তি, ইংরেজিতে বলা হয় বেজ। তাহলে যেইটার উপরে পাওয়ার, সূচক, ঘাত, শক্তি থাকে সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো ভিত্তি বা বেজ। আচ্ছা, সূচককে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স, এক্সপোনেন্ট, পাওয়ার ইত্যাদি। মানে সূচক যেটা মাথার উপরে থাকে সেটাকে আমরা ইংরেজিতে বলবো ইন্ডেক্স, এক্সপোনেন্ট, পাওয়ার। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির সূচক বলা হয়। সূচকটাকে আমরা বলবো সূচক, ঘাত, শক্তি, পাওয়ার ইত্যাদি। আর যেটার উপরে সূচক থাকে সেটাকে আমরা বলবো ভিত্তি বা ইংরেজিতে বলবো বেজ। আচ্ছা, এবার দেখি আমরা সূচকীয় রাশি বলতে আসলে কি বুঝি। সূচকীয় রাশি, সূচক ও ভিত্তি সংবলিত যে থাকে, সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলবো, যেটার মধ্যে সূচক থাকবে এবং ভিত্তি থাকবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন x⁵ যদি আমরা বলি, তাহলে এখানে সূচকীয় একটা রাশি, এইখানে আমাদের ভিত্তিও আছে, বেজও আছে। তাহলে এখানে বেজটা কত? বেজ হচ্ছে x, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার, সূচক, ঘাত, শক্তি ইত্যাদি। তাহলে x হচ্ছে আমাদের এখানে ভিত্তি, আর 5 হচ্ছে আমাদের সূচক। তার মানে সংজ্ঞাটাই বলছে সূচকীয় রাশি হচ্ছে কোনটা? যেখানে ভিত্তি এবং সূচক এই দুটা সংবলিত থাকবে তাকে আমরা সূচকীয় রাশি দেব। যেমন সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন x⁵ একটি সূচকীয় রাশি। এখানে x হচ্ছে সূচক, এই যে আমি এখানে 5 হচ্ছে সূচক দেখিয়েছি। এখানে x এর সূচক হচ্ছে 5 এবং x হলো ভিত্তি। মানে x এর সূচক হলো 5 এবং x হলো ভিত্তি। যেমন আমরা যদি লিখি 3⁴, 3⁴ অর্থ হচ্ছে এখানে এই পাওয়ার যেটা, এইটাই হচ্ছে আমাদের সূচক। এইটা মূলত সূচক, এটা হলো সূচক। আর এই 3 কে আমরা বলবো কি? ভিত্তি বা বেজ। আশা করি ভিত্তি, বেজ, সূচক এইগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এই সূচক অধ্যায়ে কিছু সূত্রাবলী সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই সূত্রাবলী যদি আমরা না বুঝি তাহলে পরবর্তীতে আমাদের লগারিদম বুঝতে সমস্যা হবে। তাহলে আমরা দেখে আসি যে সূচকের কি ধরনের সূত্র আসলে প্রয়োগ হয় গাণিতিক সমস্যার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখছি যে এখানে লেখা আছে a⁴m
এ টু দি পাওয়ার এন। খেয়াল করে দেখি এখানে ভিত্তি বা বেজ দুটা কিন্তু সেম, দুই জায়গায় এম এ আছে, আর পাওয়ার যেটা আছে সূচক বা ঘাত যেটা বলি আমরা, এই পাওয়ার আছে এক জায়গায় এম এবং এক জায়গায় এন। তার মানে এখানে যে উত্তরটা আসছে, সূত্রটা আসছে, আমরা দুইটা ভিত্তি বা বেজের জন্য একটা ভিত্তি লিখেছি, আর পাওয়ার দুইটা যখন গুণ আকারে থাকে তখন যোগ হয়ে যাবে। যেমন আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি, এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ যদি হয়, তাহলে এটা সমান কত হবে? আমাদের ভিত্তি একই থাকবে, যেহেতু দুইটা ভিত্তি, তাহলে আমরা দুইটার জন্য একটা লিখবো, আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, এইটা যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা পাওয়ার গুলা যোগ করে দিব, পাওয়ার গুলা যোগ করে দিব, তাহলে পি প্লাস কিউ হবে। যদি এইটা 3 বা 3-এর অধিক থাকে তাও একই নিয়ম। যদি এমন হয় এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার আর থাকে, সেক্ষেত্রেও আমরা কি করব, আমাদের ভিত্তি যেটা এই তিনটা ভিত্তির জন্য আমাদের একটা ভিত্তি হবে, আর এই পাওয়ার গুলা কি হবে, যোগ হয়ে যাবে, তখন সেটা হবে পি প্লাস কিউ প্লাস আর। তার মানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হবে, শর্ত একটাই, ভিত্তি এক হতে হবে। ভিত্তি যদি আলাদা হয় তাহলে হবে না। যেমন যদি এমন হয় এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানকার ভিত্তি দুইটা এক নাই, ভিত্তি অবশ্যই এক হতে হবে। ভিত্তি এক না হলে পাওয়ার আমরা কখনো যোগ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সূত্র যেটা গেল কি, এইটাকে সূচকের গুণন বিধি বলা হয়। এই সূত্রকে সূচকের গুণন বিধি বলা হয়, মানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্র দেখি। এইখানে মাঝখানে ভাগ আছে, ভাগ, আর এখানে দেখো পাওয়ার গুলা বিয়োগ হয়ে গেছে। তার মানে গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। তার মানে আমরা যদি বলি যে এক্স টু দি পাওয়ার পি ভাগ এক্স টু দি পাওয়ার কিউ, তাহলে এটা কত হবে? আমরা আগেই বলেছি ভিত্তি বা বেজ যতটাই থাক না কেন আমাদের একটা লিখতে হবে, একটা লিখলাম, আর পাওয়ার দুইটা কি হবে, পি মাইনাস কিউ। আচ্ছা, যদি এমন হয় 3 টু দি পাওয়ার 4 ভাগ 3 স্কয়ার, এইটা সমান কত হবে? তাহলে আমরা খেয়াল করি, এখানে যেহেতু দেখছি ভিত্তি দুইটা সেম, তাহলে দুইটার জন্য আমরা একটা লিখবো, আর এখানে যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে পাওয়ার দুইটা আমরা বিয়োগ করে দিব, মানে 4 মাইনাস 2। তাহলে এটার অ্যান্সার আসবে 3 টু দি পাওয়ার 4 থেকে 2 বাদ দিলে 2, 3 স্কয়ার ইকুয়াল টু 9। আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তার মানে আমাদের মনে রাখতে হবে সূচকীয় রাশির ক্ষেত্রে বেজ এক হলে গুণ থাকলে যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে। এই জিনিসটাকে আরো একটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে এইটাকে যদি আমরা ভাবে লিখি, তাহলে আর একটা জিনিস লেখা যায়, এটা 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম, এইরকম লেখা যায়। মানে এনটাকে আগে নিলে এইভাবে লেখা যায়। সেক্ষেত্রে শর্ত হচ্ছে এইখানে এম এর মানটা বড় হবে এন এর থেকে, আর এইটার ক্ষেত্রে এন এর মানটা বড় হবে এম থেকে। তাহলে এইটা কিভাবে হবে, এইটা আমরা পরবর্তীতে একটা সূত্র দেখে আলোচনা করব। এই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে, আর একটা সূত্র প্রয়োগ এখানে করতে হবে। তাহলে আমরা এখানে শিখলাম কি, ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে। পরবর্তীতে দেখি, এখানে লেখা আছে এ বি টু দি পাওয়ার এন, মানে দুইটা বিপরীত রাশি আছে এ বি, যাই থাক না কেন, যদি পাওয়ার এন থাকে, যে কোনো সংখ্যায় থাকে না কেন, তাহলে এই পাওয়ারটা দুইটা পদের উপরেই হবে, দুইটা সংখ্যার উপরে হবে। তার মানে আমাদের যদি এরকম থাকে এক্স ওয়াই তার পাওয়ার পি, তার মানে আমরা এই পাওয়ারটাকে এক্স এর উপরে দিয়ে দিব, ওয়াই এর উপরে দিয়ে দিব। তার মানে এক্স টু দি পাওয়ার পি হবে, ওয়াই টু দি পাওয়ার পি হবে। এইটা বেসিক্যালি খুব সহজ, এই ধারণা আমাদের ক্লাস 6-7-এও আমরা করেছি। তার মানে পাওয়ার থাকলে পাওয়ার দুটো জাস্ট দুইটার উপরেই আমরা দিয়ে দিব। আচ্ছা, পরবর্তীতে দেখি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যে কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান 1 হবে। এক্স টু দি পাওয়ার 0 তার মানে 1 হবে। যেমন 2x টু দি পাওয়ার 0 তার মান 1 হবে। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হবে। আমরা একটা যদি এক্সাম্পল দেখি, যেমন x টু দি পাওয়ার 0 প্লাস 2x টু দি পাওয়ার 0 প্লাস 5x টু দি পাওয়ার 0, আসলে এইটার উত্তর কত হবে? আমরা একটা এক্সাম্পল দেখি কত হবে। আমরা বলেছি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে
তার মান 1 হবে। এটার প্রমাণ আছে, আমরা প্রমাণগুলো যখন শিখবো তখন আলাদাভাবে শিখবো। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু খেয়াল করে দেখি, এইখানে যেহেতু x এর পাওয়ার 0 তার মানে এটা 1 হবে, প্লাস এইখানে কি হবে, এইখানে আমরা খেয়াল করে দেখি এই জিরোটা কিন্তু শুধু x এর উপরে আছে, 2 এর উপরে নাই। তার মানে এখানে 2টা আগে বসে যাবে, ইনটু x এর উপরে 0 তার মানে এটার মান 1 হবে। আচ্ছা, আর এইখানে যেহেতু টোটালটার উপরে 0 আছে তাহলে এই টোটালটার মান আমাদের 1 হবে। তাহলে এটার উত্তর কত আসবে? তাহলে 1 যোগ 2 আর 1 গুণ করলে 2 যোগ 1, তার মানে এটার অ্যান্সার আসবে হচ্ছে 4। তার মানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যদি টোটাল সংখ্যাটার উপরে 0 হয় তবেই তার মান 1 হবে। যেমন এখানে টোটাল তার উপরে 0, এই কারণে তার মান 1 হয়েছে। এইটার মান কিন্তু 1 না। এটার মান 1 না কেন? কারণ x⁻0 এইটার উপরে শুধুমাত্র পাওয়ার আছে, বাট 2 এর উপরে নাই, যার কারণে এখানে 2টা আমাদের পাশে অবশ্যই লিখে দিতে হবে। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 যদি হয় তাহলে এগুলা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তীতে দেখি। আচ্ছা, পরবর্তীতে আগেরটার মতোই 5 নাম্বার a/b, তার মানে বলছে যে x, আমরা যদি অন্য একটা এক্সাম্পল দেই, x/y তার পাওয়ার যদি p হয়, তার মানে এই pটা x এর উপরেও হবে, এই pটা y এর উপরেও হবে। তার মানে x⁻p হবে বাই y⁻p হবে, এইটা হবে। কিন্তু শর্ত হচ্ছে এখানে হরে যেটা থাকবে, হর এই যে এখানে লেখা আছে, অনেক ইম্পর্টেন্ট তথ্য, b এর মান কখনো 0 হবে না, কারণ হরের মান 0 হলেও এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এইখানে আমাদের y এর মান কখনো 0 হবে না। এটা মনে রাখতে হবে যে হর কখনো এখানে 0 হবে না। আর পাওয়ার যেহেতু 2টার উপরে আছে, তখন 2টার উপরে আমরা আলাদা আলাদা পাওয়ার দিয়ে এটার গাণিতিক সমস্যা সমাধান করব। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, 7 নাম্বার কি বলছে আমাদের, যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকে তাহলে আমরা লিখছি 1/a⁴n। তো 1/a⁴n, যেমন যদি এমন থাকে 2⁻³ এইটা সমান লিখবো আমরা 1/, ঠিক এইখানে যা আছে তাই, তার মানে 2³ লিখে দেবো, শুধু মাইনাসের জন্য 1/, এটা হয়েছে। আমাদের দ্বিতীয় সূত্রটা মূলত এখান থেকে আসে, কিন্তু শর্ত হচ্ছে এখানে a এর মান মানে হর যেটা থাকবে সেটার মান কখনো 0 হবে না। আমরা যদি বলি x⁻p, এটা সমান কত হবে? এটা সমান 1/x⁻p। শর্ত হচ্ছে এখানে x এর মানটা কখনো 0 হবে না, x এর মান অবশ্যই 0 হবে না। এবার আমরা ওই দ্বিতীয় সূত্র যেটা করলাম সেটা একটু দেখে আসি। এই যে এইটা আসলে কিভাবে হয়েছিল আমরা এবার একটু খেয়াল করে দেখি, যে আমরা যদি এইটাকে এভাবে লিখি যে a⁻n প্লাস m, তার মানে এটা লেখা যায় a⁻, কমন নিলে n - m। এই যে এখন পাওয়ার মাইনাস চলে এসেছে, আমাদের সূত্রটা কি করলাম আমরা, a⁻m, এইটা সমান হচ্ছে 1/a⁻m। তাহলে এখন যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটাকে আমরা লিখবো কি 1/, এই পুরোটা, তার মানে a⁻n - m। এই যে আমরা লিখেছিলাম 1/a⁻n - m, মূলত ওই সূত্রটা ব্যবহার করে এখানে এইটা আসছে। এখন এইটা সমান আমরা এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, অঙ্কের প্রয়োজনে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা লিখবো। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা যাই। এটা শিখালাম 5, এটা 6 নাম্বার হবে, এটা 6 নাম্বার হবে। আচ্ছা, তারপরে এটা 7 নাম্বার, এই যে মাইনাসের যেটা সেটা আমরা শিখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখি 8 নাম্বার, n√n, এইটা সমান কত লিখেছে? তার মানে এই a এর পাওয়ার এই রুটের এই ভিতরে যেটা আছে এটা 1/, সেই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন যদি লিখি 2√x, তাহলে এটা কত হবে? তার মানে x এর পাওয়ার 1/2 হবে। এই যে রুটের এই ভিতরে যে সংখ্যাটা থাকবে এইটা 1/, আকারে সেটা হয়ে যাবে। যেমন যদি বলি যে 5√x, এইটা মানে কত হবে? এইটা মানে হবে x এর পাওয়ার 1/5, এটা হবে। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান যখন করব, সূত্রের প্রয়োগ যখন হবে, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। গাণিতিক সূত্রের
প্রমাণ এবং সূচকের যে সমস্ত সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করব, তখন এই সূত্রগুলো অবশ্যই আমরা ভালো মতো প্রয়োগ করতে পারবো। এবার দেখি 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে, যে এটাও রুটের এই ভিতরে আছে, তার মানে n √a⁴m, এইটা সমান কি লিখছে, যে এই জিনিসটা যে ভিতরে যেটা আছে এর পাওয়ার, এই ভিতরে n যেটা থাকবে তার নিচে হবে m/n হবে। তাহলে আমরা যদি গাণিতিক সমস্যা এমন পাই কখনো যে 2√x এর পাওয়ার p এমন হইলো, তাহলে এটা সমান আমরা কত লিখবো, এই যে ভিতরে 2 আছে যখন, তখন আমরা এটা লিখবো x এর পাওয়ার p/m, সরি p/2 লিখবো p/2। তার মানে এই ভিতরে যেটা থাকবে রুটের এই যে এই গর্তের মধ্যে যেটা থাকবে, এইটা এই পাওয়ার যেটা থাকবে এই পাওয়ারের নিচে হয়ে যাবে। এই যে দেখো এখানে m ছিল, m এর পাওয়ার বাই আকারে এই নিচে, এইটা নিচে চলে আসছে। আমরা আর একটা এক্সাম্পল দেখি, যদি অঙ্কের মধ্যে এরকম থাকে 2 5 এর পাওয়ার 3 এরকম থাকে, তাহলে এটা মানে কত হবে, এইটা মানে হবে 5 এর পাওয়ার উপরে হবে 3 আর নিচে হবে 2, তার মানে এইটার নিচে চলে আসবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, দশম যে সূত্রটা আছে এটা সোজা মানে x/y, এখানে ভগ্নাংশ আকারে আছে x/y, যখন এই ভগ্নাংশটা এই পাশে উল্টিয়ে যাবে তখন এই ভিত্তি মানে পাওয়ারটা যেটা, এই পাওয়ারটা ধনাত্মক থাকলে ঋণাত্মক হয়ে যাবে। যেমন আমরা যদি এরকম করি x/a/b টু দি পাওয়ার x আছে, তার মানে এইটা সমান আমরা এইটাকে যদি উল্টাই দিই তাহলে কত হবে, b/a হবে। তখন এইটা যখন উল্টাই দেবো তখন এই পাওয়ারটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, -x হয়ে যাবে তখন। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যার সমাধান বা সূত্রের প্রয়োগ। আমরা আরেকটা যদি দেখি, যদি এমন থাকে যেমন 5/2 তার পাওয়ার 3 আছে, তখন এইটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে এটা হবে 2/3 তার পাওয়ার অবশ্যই -3 হবে। আশা করি তোমরা এই সূত্রগুলা বুঝতে পেরেছো। আমাদের মূলত 10টা সূত্র আছে এই সম্পর্কে, সূচক সম্পর্কে। এবার সূচকের কিছু আমরা বৈশিষ্ট্য দেখে নিই, যে সূচকের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা লগারিদমে একদম পদে পদে ব্যবহার হবে। বলছে কি, b 0 চেয়ে বড়, b এর মান 1 হবে না যদি b⁴x সমান b⁴y হয়। খেয়াল করে দেখি, এইখানে কিন্তু ভিত্তি আর ভিত্তি সেম আর পাওয়ার গুলো আলাদা। যদি কখনো ভিত্তি আর ভিত্তি সেম হয়, মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে এই পাওয়ার দুটো এক হয়ে যাবে, যেমন x এবং y তখন সমান হয়ে যাবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন যদি 2⁴x = 2⁴y হয়, যদি এমন হয় এখানে ভিত্তি আর ভিত্তি সমান, তাহলে এটা সমান আমরা চোখ বন্ধ করি x = y লিখে দিতে পারবো। যদি ভিত্তি এবং ভিত্তি সমান থাকে তাহলে আমাদের পাওয়ার দুটা অবশ্যই সমান হয়ে যাবে। আচ্ছা, আরো একটা আমরা দেখি, যদি এমন থাকে যে p⁴a * p⁴b, তার মানে এটা কত আসতেছে, ভিত্তি ভিত্তি সমান, সরি p⁴b এইটা সমান যদি হয় তাহলে এটা সমান আমরা কি লিখে দিব, এখানে ভিত্তি আর এই ভিত্তি দুটা সেম, তাহলে আমরা এটা সমান a = b লিখে দিব। এটা যদি থাকে তাহলে এটা সমান আমরা a সমান অবশ্যই b লিখে দেব। আচ্ছা, পরেরটা কি বলছে, যদি ভিত্তি আলাদা হয় বাট পাওয়ার দুইটা সমান, খেয়াল করে দেখি, পাওয়ার দুইটা যদি সমান হয় তাহলে যেই দুইটা সমান আমরা সেই দুইটা বাদ দিয়ে দিব, তাহলে থাকতেছে কত, a আর b, তাহলে a এবং b দুইটা সমান থাকছে। এখানে যেমন আমরা যদি বলি যে 2⁴x = x⁴p = y⁴q হয়, খেয়াল করে দেখি, এটাও p y⁴p হয়, তার মানে কি হচ্ছে, এখানে পাওয়ার দুইটা সমান। যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে আমরা এই ভিত্তি দুইটা সমান লিখে দিতে পারবো, x = y লিখে দিতে পারবো। যদি এইটা এমন থাকে এইটা লিখে দিতে পারবো। খেয়াল করে দেখি, তাহলে এই দুইটাই কি দাঁড়ালো, যদি ভিত্তি সেম হয় তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখে দিতে পারবো, আর যদি পাওয়ার দুটা সেম হয়
তাহলে আমরা ভিত্তি দুইটা সমান লিখে দিতে পারবো। আচ্ছা, তারপরেরটা কি বলছে, যদি বি টু দি পাওয়ার এক্স সমান 1 হয় তাহলে এই এক্স এর মান 0 হবে। কিন্তু কিভাবে 0 হবে, এইখানে যদি আমরা 1 কে আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা যদি 1 এর জায়গায় x টু দি পাওয়ার 0 বসাই দিই, 1 এর জায়গায় যেমন b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় b টু দি পাওয়ার 0 বসাই দিলাম, তার মানে এখানে ভিত্তি আর ভিত্তি সমান, তার মানে x ইজ ইকুয়াল টু আমরা 0 লিখে দিতে পারি, x ইজ ইকুয়াল টু 0। তদ্রূপ ভাবে এইটাও লেখা যায়, যদি b টু দি পাওয়ার x সমান 1 হয় তাহলে b এর মান 1 হবে। এই যে আমরা কতিপয় কিছু বৈশিষ্ট্য দেখলাম, এই বৈশিষ্ট্যগুলা অবশ্যই আমাদের ভালো মতো মনে রাখতে হবে। পাশাপাশি যে 10টি সূত্র নিয়ে আলোচনা করলাম, এই 10টি সূত্র যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে লগারিদমের সূত্রের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।